শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে, রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী। দোহায় মার্কিন ইরান আলোচনা অনিশ্চিত, সপ্তাহান্তের হামলায় যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আলিসান বেকার। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। মার্কিন ও ইরানি প্রতিনিধি দল এই সপ্তাহে দোহায় যাওয়ার কথা থাকলেও সোমবার ইরান জানিয়েছে এখনো কোনো বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি। সপ্তাহান্তে দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় 4 মাসের পুরনো যুদ্ধবিরতি চুক্তি কঠিন পরীক্ষার মুখে পড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট তার জামাতা জ্যারেড কুশনার ও দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্বে পাঠাচ্ছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকানদের সফরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং আগামী দিনগুলোতে কোনো পর্যায়েই মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা হবে না। গত 17 জুন স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে দুই দেশ অন্তত 60 দিনের মধ্যে এপ্রিলে যুদ্ধবিরতি সম্প্রসারণ, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং স্থায়ী যুদ্ধবিরতির রূপরেখা চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে অগ্রগতি থেমে থেমে এগোচ্ছে। প্রতিটি পক্ষই একে অপরকে শর্ত লঙ্ঘনের জন্য দায়ী করছে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দোহায় একটি বৈঠক হবে, তবে এর মূল আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও উত্তেজনা প্রশমন। আরেকটি সূত্র জানিয়েছে, বুধবার মার্কিন ও ইরানি প্রযুক্তিগত দল কাতার ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করতে পারে। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, দোহার বৈঠকটি হয়তো গুরুত্বপূর্ণ হবে, হয়তোবা হবে না, আমরা দেখব। তিনি আরও বলেন, আমরা সামরিকভাবে জিতেছি এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে অবশ্যই থামাতে হবে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান সম্প্রতি অন্তত 2টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান রোববার ভোরে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সোমবার উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কংগ্রেস সদস্যদের ইরান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সিনেটের শীর্ষ ডেমোক্রেট চাক কুমার এই ব্রিফিংকে দুর্বল ও বিস্তারিতহীন বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্যয়বহুল যুদ্ধে আমেরিকাকে জড়ানোর পরও ট্রাম্প প্রশাসন বিনিময়ে কী পেয়েছে তা বলতে পারছে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার জানিয়েছেন, কাতারে জমা থাকা $1200 কোটি মধ্যে $600 কোটি ছাড় করে ইরানে ফেরত পাঠানো হবে। তিনি এই সমঝোতাকে ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন। সপ্তাহান্তের সংঘাতের পর তেলের দাম 1% বেশি বেড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, তিনি ওমানের সঙ্গে উত্তেজনা প্রশমনের কাজ করছেন এবং হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে অংশীদারদের সঙ্গে সহযোগিতা করবেন। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানিয়েছেন, মাইন অপসারণ একমাত্র ইরানি করবে এবং ফ্রান্সকে পরিস্থিতি জটিল না করার সতর্কতা দিয়েছেন। এটিবি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের পরপর হামলায় রাশিয়ায় তৈরি হওয়া জ্বালানি সংকটের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংকট মোকাবেলায় একটি টাস্ক ফোর্স কাজ করছে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমাদের অবকাঠামোগত স্থাপনায় এসব হামলা সমস্যা তৈরি করছে, এটি স্পষ্ট। তবে যেসব সমস্যা দেখা দিয়েছে তা গুরুতর প্রকৃতির নয়। রোববার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জ্বালানি বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পুতিন এবং ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনাধীন বলে জানান। ক্রিমিয়া সহ রাশিয়ার দখলকৃত অঞ্চল ও মূল ভূখণ্ডের গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। শুক্রবার ক্রিমিয়া জরুরি অবস্থা ঘোষণা করেছে। পুতিন বলেন, আমরা কঠিন একটি সময় পার করছি, তবে এটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা সমস্যাগুলো দেখছি, সেগুলো সম্পর্কে সচেতন এবং সাড়া দিচ্ছি, তবে দেশ ও নাগরিক নিরাপত্তার এবং সীমান্তের অখণ্ডতা অবশ্যই নিশ্চিত করব। গত সপ্তাহে ইউক্রেন মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ রাশিয়ার 12টি অঞ্চলে এ পর্যন্ত তাদের অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালায়।
পুতিন দাবি করেন ইউক্রেন দূরপাল্লার হামলা পারস্পরিকভাবে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল, তবে রাশিয়ার বাহিনী যুদ্ধক্ষেত্রে তাদের অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, ইউক্রেনের গভীরে আমাদের পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক, যা কিয়েভ শাসন ব্যবস্থার জন্য গুরুতর পরিণতি ডেকে আনছে। এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুস্তিয়ানতিনিকার দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দাবি করছে, শহরের পূর্বাঞ্চলে তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, শহরের কিছু অংশ এখনো কোনো পক্ষের পূর্ণ নিয়ন্ত্রণে নেই। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। সিন্ধু পানি চুক্তি নিয়ে ফের উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, পাকিস্তানের পানির হিস্সায় হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সংবাদ সম্মেলনে মালিক ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পানির হিস্সা নিয়ন্ত্রণ করার অভিযোগ আনেন। তিনি বলেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী একটি কল নিয়ন্ত্রণ করছেন। তিনি বলছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেবেন না। মালিক জানান, পাকিস্তানের জনসংখ্যার প্রায় 40 থেকে 50% কৃষির উপর নির্ভরশীল। তিনি বলেন, কেউ একজন আমাদের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থানের অর্ধেক এবং অর্থনীতির 25% নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা শুধু ঘোষণাই দিইনি, প্রমাণও করেছি যে কেউ আমাদের পানির হিস্সায় হাত দিলে আমরা সেই হাত কেটে ফেলব। একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সিন্ধু পানি চুক্তি এখনও আইনগতভাবে বলবৎ এবং একতরফাভাবে এটি স্থগিত, বাতিল বা সংশোধন করা যায় না। আন্তর্জাতিকভাবে পাকিস্তানের এই অবস্থান সমর্থন পেয়েছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি.আর. পাটিল জানিয়েছিলেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ভারত তার সিন্ধু নদের পানির হিস্সা পুরোপুরি ব্যবহার করবে এবং ভারতের জন্য নির্ধারিত এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। গত বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী সীমান্ত পারের সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে। পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংসের প্রমাণযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই চুক্তি স্থগিতই থাকবে বলে ভারত দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি দীর্ঘ 6 দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে আসছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইরুর 10 বছরের কারাদণ্ড। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 30 জুন জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগে ধর্ষিতারা থানায় যেতে পারত না। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এখন থানায় গেলে বা অনলাইনে জিডি করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফেয়ারেন্স নেই। তাই এখন ধর্ষণ যেখানে হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে তা পুলিশ ডিপার্টমেন্টে অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে আমরা একতা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাচ্ছি, যার জন্য রামিসা হত্যার বিচার 15 থেকে 17 দিনের মধ্যে হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।
জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংস মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় 6ষ্ঠ মামলার রায় ঘোষিত হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে ট্রাইব্যুনালের অপর 2 সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায়ের অংশগ্রহণ করেন। হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হলেও 3টি অভিযোগ সুনির্দিষ্ট প্রমাণ হওয়ায় ট্রাইব্যুনাল এই দণ্ডাদেশ দেন। গত বছরের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর থেকে শুরু হওয়া বিচারিক কার্যক্রম, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। বিএনপি মহাসচিব ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ 6 আসনের সংসদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে ফের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর পূর্ব নির্ধারিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বলেন, গণমাধ্যমগুলোকে এই আইনি বাধ্যবাধকতা অবশ্যই মেনে চলতে হবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর থেকেই বিভিন্ন সময়ে শেখ হাসিনার নানা বিতর্কিত ও বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে গত বছরের 5 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে। একই ধারাবাহিকতায় 17 নভেম্বর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গণমাধ্যমগুলোকে তার বক্তব্য ও বিবৃতি প্রচার না করার নির্দেশ দেয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারের বিষয়টি নজরে আসায় সরকার এই কড়াকড়ি আরোপের বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দিল। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন যে গণমাধ্যমগুলো রাষ্ট্রীয় আইন ও রীতিনীতি মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক। আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে নতুন এই ব্যবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন নিয়মে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নিতে পারবেন না। পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় বরাদ্দ করে দেবে। আইভ্যাক জানিয়েছে, 1 জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই টাইম স্লট ভিত্তিক ব্যবস্থা চালু হবে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা অনুযায়ী সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে, ফলে আলাদাভাবে সময় বেছে নেওয়ার প্রয়োজন পড়বে না। আইভ্যাক আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে, যাতে ভিসা আবেদন নির্বিঘ্নে ও সময়মতো জমা দেওয়া যায়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা,
সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। এবার খেলার খবর। মাঠে নেই বাংলাদেশ, তবু বিশ্বকাপের প্রতিটি আসরে যেন আলাদা এক উপস্থিতি নিয়ে হাজির হয় এই দেশের ফুটবল প্রেম। আর্জেন্টিনা ব্রাজিলের প্রতিটি জয়ের রাতে রাজপথে নামা উন্মাদনা এবার নজর কেড়েছে খোদ খেলোয়াড়দেরও। জাপান ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরা ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32 পার করেছে ব্রাজিল। মধ্যরাত পেরিয়ে এই জয়ের সাক্ষী থেকেছেন বাংলাদেশের লাখো ভক্ত। ম্যাচ শেষে সাক্ষাৎকারে আলিসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ধন্যবাদ বাংলাদেশ আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি, ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ম্যাচের শুরুতে 1-0 গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। সমতা ফেরান ক্যাসেমিরো তিনিও মিক্সড জোনে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি। আলিসনের আগে একই রকম ভালোবাসার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। জর্ডান ম্যাচ শেষে তিনি বলেছিলেন, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল আমি তা জানি, এই দেশের প্রতি আমার ভালোবাসা রইল। নকআউটে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে আগামী 4 জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবেন আর্জেন্টিনা। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপের শেষ 16তে ওঠার লড়াইয়ে শক্তিশালী জার্মানিকে হারিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছে প্যারাগুয়ে। আর এই ঐতিহাসিক জয় উদযাপনে দেশটিতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। মঙ্গলবার ভোরে অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারের 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 4-3 ব্যবধানে স্তব্ধ করে দেয় লাতিন আমেরিকার দলটি। 2002 বিশ্বকাপে এই জার্মানির বিপক্ষে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছিল প্যারাগুয়ে। 2 যুগ পর যুক্তরাষ্ট্রের বোস্টনে সেই হারের শোধ নিল দলটি। চলতি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এমন চমকপ্রদ ফলের পর দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করল প্যারাগুয়ে। এর আগে গ্রুপ ই এর ম্যাচে জার্মানিকে 2-1 ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। সেই খুশিতে দেশটির প্রেসিডেন্ট দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং সহ সার্বিক পারফরম্যান্স আরও উন্নত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে বর্তমান বোর্ডের নেতৃত্বে ভবিষ্যতে দেশের ক্রিকেট আরও গতিশীল হবে এবং ব্যাটিং ইউনিট অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে জাতীয় দলের সাফল্য বাড়াতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সাফল্য নির্ভর করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই 3 বিভাগের সম্মিলিত পারফরম্যান্সের উপর। তাই বয়সভিত্তিক দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ এ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের টেকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, বিসিবি দেশি বিদেশি অভিজ্ঞ কোচ, ফিজিও, ট্রেনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ, নিয়মিত প্রশিক্ষণ এবং পারফরম্যান্স মনিটরিং এর মাধ্যমে ব্যাটসম্যানদের দক্ষতা বাড়াতে কাজ করছে। এর ইতিবাচক প্রভাব সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা নিজের সম্পর্কে বিষয়ে মুখ খুলেছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে এঙ্গেজমেন্টের খবর জানান এই অভিনেত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে শুধু এঙ্গেজড শব্দটি উল্লেখ করেন নিহা, তবে পাত্রের নাম পরিচয় নিয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। এক গণমাধ্যমকে তিনি বলেন, আমি লিখেছি এঙ্গেজড, অর্থাৎ আমি এখন সিঙ্গেল না, কারো না কারো সাথে সম্পর্কে আছি, সময় হলে তার পরিচয়ও জানতে পারবেন।
এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে নিহার হবু স্বামী একজন পাকিস্তানি নাগরিক। কোথাও দাবি করা হয় কয়েক মাস আগে বিদেশ ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয় এবং পরে পারিবারিকভাবে বাগদাদ সম্পন্ন হয়েছে। তবে এই গুঞ্জন নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন নিহা নিজেই। তিনি বলেন, আমি কাকে বিয়ে করছি সেটা কাউকে খুঁজে বের করতে বলিনি, সময় হলে আমি নিজেই বিয়ের খবর জানিয়ে দেব। পাত্রে জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করে নিহা বলেন, কাকে বিয়ে করতে যাচ্ছি তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল এটা বুঝলাম না, সবার উচিত আমাদের অভিনন্দন জানানো। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও একটি পোস্ট দিয়ে নিজের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন নিহা, যা থেকেই তার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। 2023 সালে লাভ সেমিস্টার নামক নাটক দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নিহার। এরপর তিনি আশিকি, যুগল, মনদুয়ারি, মেঘভালিকা সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে ব্যক্তিজীবনের আলোচনা নতুন নয়। এবার মালদ্বীপে অবকাশ যাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্তোরাঁয় নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কে এই তরুণ এবং তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্কই বা কি? অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, এই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে এবং এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। সূত্রগুলোর দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং বিষয়টি দুই পরিবারও জানে। ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়েও আলোচনা রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘনিষ্ঠ স্বজনদের মতে উপযুক্ত সময়েই দুই পরিবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। মালদ্বীপের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহল আরো বেড়েছে। অনেকেই মনে করছেন দীর্ঘদিনের গুঞ্জনের পর হয়তো এবার নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। ATV USA বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে, রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী। দোহায় মার্কিন ইরান আলোচনা অনিশ্চিত, সপ্তাহান্তের হামলায় যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আলিসান বেকার। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ATV USA দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন ATV USA ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ATV USA এর সাথে, থাকুন সংবাদে সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।